যাবে তুলাই পড়ে যাবে লাই পড়ে যাবে তুলাই পড়ে যাবে। 2012 সালে নর্থ পাকিস্তানের একটি উপত্যকা কোহিস্তানে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। কি আছে এই ভিডিওতে? 5 জন মহিলা কপাল পর্যন্ত ঘোমটা টেনে একটি বাড়ির ঘরের কোণে বসে রয়েছে, হাততালি দিয়ে গান গাইছে, ফোক সং। এবং তার পাশে খানিক দূরত্ব রেখে একটি ছেলে হাত দুলিয়ে নাচছে। ভিডিওটা রেকর্ডিং করছে আরেকটি ছেলে। আপাত দৃষ্টিতে এই ভিডিওতে অফেন্সিভ কিছুই নেই, কিন্তু এই ভিডিওটির জন্য শিরিন জান, বেগম জান, বাঘিজা, আমিনা আর শাহিন নামক 5টি মেয়েকে মৃত্যুদণ্ড দেয় জিরগা, অর্থাৎ স্থানীয় জাতিগোষ্ঠীর কাউন্সিল। দিস ইজ কোহিস্তান মার্ডার্স পার্ট 2। পার্ট 1 এর ভিডিওটা দেখার জন্য আপনি পিনড কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, বা আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা এই মুহূর্তে কোহিস্তান মার্ডার্স পার্ট 2 দেখা শুরু করলেন তাদেরকে রিকোয়েস্ট করব पार्ट 1 এর ভিডিওটা দেখে নিতে। जब मैं देखता हूँ कोहिस्तान की सूरत हाल मुझे देखता हूँ तो मुझे आज से 1400 साल पहले की तारीख, अबू जहल की तारीख याद आ जाती है, जब लड़कियों को जिंदा दरगोर कर दिया जाता था। अब लड़कियों को पाला पोसा जाता है और जब वो जवान होती हैं तो उनको सिर्फ ताली बजाने के जुर्म पे सजाए मौत दे दी जाती है और वो एक जिरगा फैसला करता है। हमने कुछ नहीं कहा उनको, लोगों ने कहा कि भाई आप लोगों ने तो बहुत गलत काम किया है, पर्दानशीन औरतों की आपने इस तरह बेइज्जती की है, ये लोग आपको नहीं छोड़ेंगे, ये करेंगे वो करेंगे। हमने कुछ नहीं कहा। किसी लड़की के साथ किसी लड़के के नाजायज़ ताल्लुकात होते हैं या वो अपने आंखों से देख लेते हैं तो फिर उनको कत्ल करते हैं, ये हमारा इस एरिया का रिवाज है। 30 মার্চ 2012 সালে এই 5 জন মহিলার গলার নলি কেটে খুন করা হয়, এমনটাই দাবি জানায় আফজল কোহিস্তানি। পাকিস্তানের এক দুঃসাহসী যুবক। ভিডিওতে দেখা যায় যে এই দুটো ছেলেকে বিন ইয়াসির আর গুল নজরের দাদা। অনার কিলিং এর অজুহাতে কিভাবে তাদের আত্মীয় পরিজনরাই এই 5 জন মেয়েকে খুন করেছে এবং কিভাবে আফজল কোহিস্তানি প্রেস কনফারেন্স ডেকে গোটা বিশ্বের সামনে এই 5 জন মেয়ের মৃত্যুর জন্য শাস্তি দাবি জানিয়েছে, সেই সমস্ত কিছু যদি আপনি জানতে চান তাহলে আপনাকে প্রথম ভিডিওটি দেখতে হবে, যেটার লিঙ্ক পিনড কমেন্টে রয়েছে। সুপ্রিম কোর্টের দ্বারা ফর্ম করা দুটো ইনভেস্টিগেটিং কমিশনের পরেও ডক্টর ফারজানা বারির মনে অসন্তোষ থেকে যায়। আর যেহেতু তিনি সঠিক প্রমাণ প্রোভাইড করতে পারেন না সুপ্রিম কোর্টের কাছে, সেই জন্য সুপ্রিম কোর্ট নতুন প্রমাণ সামনে আসলে এই কেস রিওপেন করা যাবে এমন একটি প্রভিশন রেখে দেয়। আফজল কোহিস্তানি সঙ্গে সঙ্গে কেস রিওপেন করার আর্জি জানায়। আফজল বারবার জানায় যে এই কমিশনকে কোহিস্তানের লোকজনরা ঠকিয়েছে, যেই সমস্ত মেয়েদেরকে দেখানো হয়েছে তারা কেউ আসল মেয়ে নয়। None of the girls' identification is ever verified by the court. 6 months later, the facts are still unresolved, while revenge and bloodshed continue in the village. 4 জানুয়ারি 2013 সুপ্রিম কোর্টে নতুনভাবে কেস রিওপেন করার আর্জি জানায় আফজল কোহিস্তানি। আর সেই অপরাধেই আফজলের 3 ভাইকে खून करा है। 4 जनवरी 2013 को वीडियो स्कैंडल केस के मुद्दई मोहम्मद अफजल के 3 भाइयों को लड़कियों के कबीले वालों ने कत्ल कर दिया था। 5টি মেয়ের পরিবারের সদস্যরাই এই কাজটা করার চেষ্টা করেছিল। মসজিদের বাইরে 3 ভাইকে মেরে তাদের শতছিন্ন দেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা। আফজলের এই 3 ভাই গাদারেই থাকতো এবং তারা বলেছিল যে তাদের ভিটে মাটি ছেড়ে তারা কোথাও যাবে না। আফজল পালিয়ে পালিয়ে বেরিয়েও শেষ রক্ষা করতে পারেনি। তার কোহিস্তানে অবস্থিত ভিটে বাড়ি, পৈতৃক বাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়া হয়। তারপরে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত আজাদ খেল ট্রাইবের 6 জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড হয়, বাকি সবার 25 বছরের জেল। এই ঘটনার পরে আফজলের পরিবারের সকলে আলাই গ্রামে আত্মগোপন করে। কিচ্ছু নেই সেখানে, না বিদ্যুৎ, না জল, না কোনো সুযোগ সুবিধা। 3 জন ভাইয়ের সন্তান সন্ততি এবং বউদের সমস্ত দায়িত্ব একা কাঁধে তুলে নেয় আফজল কোহিস্তানি। আগে শুধু 5 জন নিরীহ মহিলার জন্য লড়ছিল আফজল, এবার
তিনজন ভাইয়ের মৃত্যু আরো মরিয়া করে তোলে তাকে। কিন্তু এই দ্বিতীয় দফার লড়াইটা আফসালের জন্য আরো কঠিন ছিল। প্রথম পাতার খবর আস্তে আস্তে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপর চতুর্থ পাতায় গিয়ে দাঁড়ালো। মিডিয়া অ্যাটেনশন আস্তে আস্তে সমস্তটাই পুরনো হতে শুরু করলো সময়ের নিয়মে। একদিন উধাও হয়ে গেল কোহেস্তানের অনার কিলিং এর কেস। না তার কাছে আছে প্রেস, না আছে মিডিয়া অ্যাটেনশন। কি করবে এরকম অবস্থায় আফসাল কোহেস্তানি? পাকিস্তানের সমস্ত হাই প্রোফাইল মানুষজনের কাছে ঘুরে বেরিয়েছে আফসাল। রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজসেবী সংস্থা সবাইকে অনুরোধ জানিয়েছে, কিন্তু আস্তে আস্তে তারা সবাই একে একে আফসালকে এড়িয়ে চলা শুরু করেছে। ফেব্রুয়ারি 8, 2014 কোহেস্তানের প্রভিশনাল অ্যাসেম্বলি অফ খাইবার পাখতুনখোয়া এর একজন পূর্বতন সদস্য মোহাম্মদ দিলবার আহমেদ প্রেস কনফারেন্স করে জানান আফসালের অভিযোগ সত্যি, মেয়েগুলোকে সত্যি নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। নতুন আশায় বুক বেঁধে আবার পিটিশন ফাইল করে আফসাল কোহেস্তানি। একই দাবি, মেয়েগুলোকে হাজির করা হোক। কিন্তু আবারও ঐতিহ্যের দোহাই দিয়ে একটি মেয়েও कोर्टे एसे उपस्थित होलो ना। को बता दिया है कि हमारा कल्चर नहीं है, हम कल्चर से मजबूर है, हम रिवाज से मजबूर है। पूरे डिस्ट्रिक्ट के अंदर किसी अदालत के अंदर कोई औरत नहीं जा रही पेश करने से अपने वो कल्चर और सिस्टम और पूरा इलाके के रिवाज की वजह से मजबूर है। लिहाजा मजीद तंग न किया जाए, बस यही दरख्वास्त। बस अभी केस গেল সুপ্রিম কোর্টে। নভেম্বর 2016 সুপ্রিম কোর্ট এবার কেসটা আরো একবার নিল এবং আবার নতুন করে একটা কমিশন গঠন করা হলো। এবারের চিফ জাস্টিস ছিলেন এজাজ আফসাল। সুপ্রিম কোর্ট আরো একবার দেখতে চাইলো মেয়েগুলোকে, কিন্তু ডিফেন্স লয়ার আবার সেই একই অজুহাত দিতে শুরু করলো, ট্রাইবাল ট্রেডিশন। আর ঠিক এই সময় বিবিসি থেকে বিভিন্ন রিপোর্টার্সরা কোহেস্তানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা শুরু করলো, বিভিন্ন রকমের সার্ভে রিপোর্টস করা শুরু করলো। তারা স্টোরি করতে চাইলো এই আজব একটি উপত্যকার মানুষগুলোকে নিয়ে, তাদের থট প্রসেস, তাদের লিভিং স্টাইল সবকিছুকে কভার করার চেষ্টা করতে শুরু করলো তারা। সেরকমই একটা ইন্টারভিউতে গদর গ্রামের একজন বয়স্ক মানুষ বলল যে তারা কাউকে মারে না, মারে ট্রেডিশন। ট্রেডিশন ধরে রাখতে গেলে একটু বলিদান দেওয়া খুবই স্বাভাবিক, তা না হলে বাকি পৃথিবীর মেয়েদের মতন তাদের গ্রামের মেয়েরাও উচ্ছৃঙ্খল হয়ে উঠবে। তাদের পূর্বপুরুষদের গড়ে তোলা এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এই সমাজে মহিলা মানেই ব্যক্তিগত সম্পত্তি, যা রক্ষা করতে হয়। তবে মেয়েরা কোর্টে গেলে এতে ট্রেডিশন ভঙ্গ হয়, এই কথায় প্রচণ্ডভাবে বিরোধিতা করেছিলেন চিফ জাস্টিস এজাজ আফসাল। তার উদ্যোগেই আরও একবার কমিশনকে পাঠানো হয় কোহেস্তানে। তিনি নির্দেশ দেন প্রত্যেকটা মেয়ে যারা জীবিত আছে বলে দাবি করছে কোহেস্তানের মানুষজন, তাদেরকে সামনে নিয়ে আসতেই হবে। সেশন জাজ শোয়েব খান সহ আরো 5-6 জন উচ্চপদস্থ সরকারি অফিসার কোহেস্তান পৌঁছয়। তাদের সামনে 4 জন মেয়েকে নিয়ে আসা হয়। ফেরত এসে তারা যেই রিপোর্ট ফাইল করে, প্রথমবার সেই রিপোর্টে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে আফসাল কোহেস্তানি। আমিনা সম্পর্কে রিপোর্টে বলা হয় যে তাকে দেখে মনে হচ্ছে তার এখন বয়স 14 থেকে 15 বছর। ভিডিওটা যেই সময় তোলা হয়েছিল সেটা 2012 সাল। ভিডিওটা যখন ভাইরাল হয় তখন 2013। এখনকার আমিনার থেকে যদি 6 বছর নিয়ে নেওয়া হয় তাহলে তার বয়স 7 থেকে 8 বছরের বেশি হতে পারে না, অথচ ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার বয়স 20 থেকে 22 বছর। এরকমই বিভিন্ন মেয়ের ব্যাপারে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করে এই কমিশন এবং সেগুলোকে রিপোর্ট করে। ঠিক এই সময় উইমেন অ্যাক্টিভিস্ট ডক্টর ফারজানা বারিও একদম নতুন একটি তথ্য চোখের সামনে নিয়ে আসেন। তিনি জানান যে দ্বিতীয় দফায় তিনি যখন কোহেস্তানে গিয়েছিলেন তখন শিরিন জান আর বেগম জানের ছবি তুলে নিয়ে এসেছিলেন। সেই ছবি তিনি রয়টার জার্নালিস্ট ক্যাথরিনের কাছে পাঠিয়েছিলেন। ক্যাথরিন বিখ্যাত এজেন্সি ডিজিটাল বেরিয়ারের কাছে এই ছবিগুলো পরীক্ষার জন্য পাঠায় এবং সেই সংস্থা ভিডিওতে দেখা মেয়েগুলোর সঙ্গে এই দুটো মেয়ের ছবি মিলিয়ে দেখে পরিষ্কার রিপোর্টে জানিয়ে দেয় যে যেই দুজন মহিলার ছবি তারা পেয়েছে, ভিডিওতে দেখা কোনো মহিলার সঙ্গেই তাদেরকে ম্যাচ করানো সম্ভব হচ্ছে না। For one thing that you might notice is that here she has a mole just above her lip, maybe a couple of millimeters above her lip. Here the mole appears to have moved and flattened much higher. Her facial structure also seems to be different. তাহলে 5 জন মেয়ে একটা ঘরে বসে 2 জন ছেলের সাথে গান গাওয়ার অপরাধে খুন হয়েছিল কি হয়নি?
2011 থেকে 2016 পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খায়। শেষের কমিশন ফাইনালি এটুকুনি জানাতে পারে যে তারা যেই মেয়েগুলোকে কোহিস্তানে গিয়ে দেখে এসেছে আর ভিডিওতে যেই মেয়েদের দেখানো হচ্ছে এদের মধ্যে কোনো মিল নেই। কিন্তু যারা ভিডিওতে ছিল তারা খুন হয়েছে নাকি আত্মরক্ষার জন্য পালিয়ে গেছে সেটা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে কাউকে খুনের দায়ে অভিযুক্ত করা বা শাস্তি দেওয়া সম্ভব নয়। কেস চলতে থাকে, তারিখের পর তারিখ আসতে থাকে। আফসাল প্রত্যেকটা শুনানিতে কোর্টে গিয়ে দাঁড়ায়, হতাশ হয়। এর মধ্যে আফসালের ভাইদের হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত যেই 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তারাও ছাড়া পেয়ে যায়। 2017 সালে প্রভিশনাল কোর্ট তাদের সাজা মুকুব করে দেয়। এন্ড অফকোর্স আফসালের মনে হয় যে তার বিপদ ঘনিয়ে আসছে। তার আত্মবিশ্বাস, অদম্য সাহস সব আস্তে আস্তে ফুরিয়ে আসতে থাকে। আফসাল বুঝতে পারে যে নিজের মাতৃভূমিতে সে সব থেকে বেশি বিপন্ন। রয়টারের সাংবাদিক ক্যাথরিনের সঙ্গে যোগাযোগ ছিল আফসালের। মাঝে মাঝে মেসেজের আদান প্রদান চলতো দুজনের মধ্যে। ক্যাথরিনকে অনুরোধ করেছিল আফসাল কোনোভাবে যদি তাকে বিদেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়া যায়। ক্যাথরিন ইসলামাবাদে এসে বেশ কয়েকবার আফসালের সঙ্গে বিভিন্ন কোর্টের সেশন অ্যাটেন্ড করে, কিন্তু পাকিস্তানের আইন কানুনের ব্যবস্থার উপরে ক্যাথরিনের বিন্দু মাত্র ভরসা কোনোদিনই ছিল না। ভেতরে ভেতরে মৃত্যু ভয় নিয়ে চললেও আফসাল কিন্তু লড়ে যাচ্ছিল। অগস্ট 2018 কোহিস্তান পুলিশ স্টেশন পাকিস্তানের পিনাল কোড সেকশন 364 অনুসারে অনার কিলিং এর অভিযোগে FIR লজ করে। এই দিনটার অপেক্ষায় 7 বছর ধরে ছুটে চলেছে আফসাল কোহিস্তানি। 7 বছরে অনেক কিছু হারিয়ে গেছে তার জীবন থেকে। 7 ভাইয়ের বাড়ি, শান্তির ঘুম, পরবর্তী প্রজন্মের সিকিউরিটি, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, সবকিছু। ফাইনালি অনার কিলিং এর অপরাধে পুলিশ গ্রেপ্তার করে বেগম জানের দাদা মোহাম্মদ উমরকে, বাগিজার বাবা সাহেব এবং শিরিন জানের বাবা শারিফকে। ডিসেম্বর মাসে ফাইনালি ধৃতরা হত্যার দায় স্বীকার করে নিয়েছিল। তারা জানিয়েছিল 5 জনের মধ্যে 3 জনকে তারা সত্যিই মেরে ফেলেছে, 2 জন এখনো জীবিত। তালি দিয়ে কোহিস্তানি ভাষায় যে গানটা করছিল সেই 5 জন মেয়ে, তার মানে কি ছিল জানেন? তার মানে ছিল সারা জীবন আমরা পর্দার আড়ালে বেঁচেছি, আজ অবশেষে আমাদের দেখা হলো। তোমার চুলগুলো কি সুন্দর। গুল নজররা ভাবতেও পারেনি যে তাদের গাওয়া এই নিরীহ গানটা এবং ওই ভিডিওটার ফলে 3 জনকে তাদের প্রাণ খোয়াতে হবে। 2019 সেপ্টেম্বর মাসে খাইবার পাখতুনখোয়া সেশন কোর্ট 3 জন মহিলাকে অনার কিলিং এর অজুহাতে মেরে ফেলার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয় মোহাম্মদ উমর, शायर एवं शब्बीर के। कोहिस्तान वीडियो स्कैंडल में 6 साल बाद बड़ी पेशरफ्त हुई है। वीडियो में नजर आने वाली लड़कियों को कत्ल किया गया। मुल्जिमान ने एतराफ़ जुर्म कर लिया है। 5 में से 3 लड़कियों की लाशें दरिया बोट की गई थी। तहकीकाती कमीशन को दूसरी लड़कियां दिखाकर उनसे झूठ बोला गया। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এই দিনটা দেখার জন্য আফসাল কোহিস্তানি আর জীবিত থাকলো না। কারণ 6 মাস আগে 2019 6 মার্চ আবটাবাদের জনবহুল এলাকায় দিনে দুপুরে 4টে গুলি মেরে তাকে মেরে ফেলা হয়। প্রায় তাকে যেতে হতো আবটাবাদে, কিন্তু শেষের দিকে আবটাবাদে যেতে খানিক ভয় পেত আফসাল। উপায় ছিল না, কোর্ট ডাকলে বারবার তাকে যেতেই হতো। পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিল যে তার সুরক্ষার প্রয়োজন, কিন্তু পুলিশ সেদিকে একদমই কোনো রকমভাবে নজর দেয়নি। ঠিক তার 1 সপ্তাহের পরেই শহরের মাঝ রাস্তায় সুজুকি ভ্যানের ভিতরে পাওয়া যায় আফসালের ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। রক্তে ভেসে যাচ্ছিল পাকিস্তানের হুইসেল ব্লোয়ারের দেহ। বড্ড দম ছিল এই পাহাড়ি ছেলেটার। আফসালের মৃত্যুর পরে দেশ জুড়ে বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপস, হিউম্যান রাইটস কমিশনরা অনেক প্রতিবাদ শুরু করেছিল। কেন বিপদ জেনেও আফসালকে এতটুকু সাহায্য করেনি প্রশাসন? কেন এই গল্পের শেষটাও রূপকথার মতো হলো না? গুল নাসর বিন ইয়াসির এখনো জীবিত, তারা বিয়ে করেছে, কিন্তু কেউই নিজের গ্রামে ফেরত যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। আলাই প্রিন্সলি স্টেট কোহিস্তানের এই গ্রাম ছাড়া কয়েকজনকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। জিরগার সাথে কোহিস্তানি পরিবারের লড়াই এখনো চলছে। দিনে দিনে সেই লড়াইয়ের ক্ষত গভীর থেকে গভীরতর হচ্ছে। এই ঘটনার ক্ষেত্রে যেটা প্যারাডক্সিক্যাল সেটা হলো, একদিকে পাকিস্তানের নাম শুনলেই অনেকের মাথায় আসে সন্ত্রাসবাদের ছবি, সন্ত্রাসবাদীদের নাম। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তাদের আতঙ্কের রেশ। অন্যদিকে সেই একই দেশের আরেকজন যোদ্ধার নাম
আফসাল কোহেস্তানি, যে 5টি মেয়ের জন্য নিজের সর্বস্ব দিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়েছে। এই 5 জন কেউ হয় না তার, কিন্তু তাদের প্রতি বিচারের যুদ্ধে নিজের প্রাণের আহুতি দিতেও পিছু পা হয়নি আফসাল কোহেস্তানি। সবার কপালেই শেষ পর্যন্ত রয়েছে 2 গজ জমিন। প্রথম ক্ষেত্রে ওরা 72 ভার্জিনস পাবে কি না বলতে পারবো না, তবে আফসাল কোহেস্তানির ভাগ্য থেকে জান্নাত কেড়ে নেবে কার সাধ্যি।